আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে আর্থিক বিবরণী এই অধ্যায়ের উপর আরেকটি সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা যশোর বোর্ড 2023 সালে 1 নং প্রশ্নে যে আর্থিক বিবরণী প্রশ্ন হয়েছিল এটি সলভ করব। চলো আমরা একটু প্রশ্ন দেখে নিই। আমরা শুরুতে দেখছি যে আমাদের প্রশ্নে একটা রেওয়া মিল আছে। আমরা সবাই জানি রেওয়া মিল মানে যদি এটা পণ্যের প্রতিষ্ঠান হয়, ডেবিট দিকে ব্যয়, সম্পদ, উত্তোলন, ক্রেডিট দিকে আয় দায় মূলধন থাকবে, সেবামূলক প্রতিষ্ঠান হলেও তাই। তাহলে আমরা রেওয়া মিলে দেখতেছি যে সব তথ্যগুলো দেওয়া আছে। এখন সমন্বয়ে দেখতেছি আমরা 1 থেকে 4 পর্যন্ত অথবা 5 পর্যন্ত 5টা সমন্বয় আছে। একটু সমন্বয়গুলো আমরা পড়ে নিই। ভাড়া 1/4 বকেয়া রয়েছে, অনুপার্জিত সেবা এর 2/3 অর্জিত হয়েছে। যেহেতু অনুপার্জিত সেবা আয় আছে তার মানে সেবামূলক প্রতিষ্ঠান। বাকিতে অফিস সাপ্লাই ক্রয় করা হয়েছে 5,000 টাকা, হিসাবভুক্ত হয়নি। সাপ্লাই মজুদ আছে 10,000 টাকা। আসবাবপত্রের উপর 10% অবস্থা ধার্য করতে হবে। 5 প্রাপ্য হিসেবে 6,000 টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট প্রাপ্য হিসেবে 5% অনাদায়ী পাওনার সংস্কৃতি রাখতে হবে। আমরা সমন্বয়গুলো একটু দেখে নিলাম। এখন আমাকে সৃজনশীল প্রশ্নের কয়ে বলছে অফিস সাপ্লাইজ খরচের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমেই ক নং প্রশ্নের সমাধান করব যে অফিস সাপ্লাইজের পরিমাণ নির্ণয় করব। ওকে, চলো আমরা ম্যাথটা শুরু করার চেষ্টা করি। তাহলে প্রথমে বলছে অফিস সাপ্লাইজ খরচের পরিমাণ নির্ণয়। এখন অফিস সাপ্লাইজ রিলেটেড সমন্বয় আছে 3 নম্বর। আমরা রেওয়া মিলে গিয়ে দেখব আমাদের অফিস সাপ্লাইজ কত আছে। আমাদের রেওয়া মিলে অফিস সাপ্লাইজ 30,000 টাকা আছে। অফিস সাপ্লাইজ মানে কি? অফিসে ব্যবহারযোগ্য দ্রব্য যেটা আমরা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করি। আমাদের রেওয়া মিলে যেটা আছে অফিস সাপ্লাইজ, এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক। কিভাবে বুঝলাম প্রারম্ভিক? কারণ আমরা চলতি বছরে বাকিতে অফিস সাপ্লাইজ ক্রয় করছি আরো 5,000 টাকা, বা এটা প্রারম্ভিকও হতে পারে বা এই বছরে ক্রয়কৃত হতে পারে। মূল কথা আমাদের রেওয়া মিলে অফিস সাপ্লাইজ আছে 30,000 টাকা। তাহলে আমরা আগে খাতায় লিখবো 1 নং প্রশ্নের সমাধান। কয় লিখবো? অফিস সাপ্লাইজ খরচের পরিমাণ নির্ণয়। আমরা অফিস সাপ্লাইজ খরচের পরিমাণ নির্ণয় এটা করার জন্য আমরা ছকও করতে পারি। আমরা যদি মনে করি আমরা ছক করবো না, আমরা এমনিতেই করবো, তাও সমস্যা নেই। তোমার ইচ্ছা, তুমি ছকে করলেও সমস্যা নেই, তুমি এমনিতে করলেও সমস্যা নেই। তুমি প্রথমে কি করবে? তোমার রেওয়া মিলে যে অফিস সাপ্লাইজ আছে এটি লিখবে। তাহলে রেওয়া মিলের অফিস সাপ্লাইজ লিখবো আমরা। রেওয়া মিলে আমরা অফিস সাপ্লাইজ দেখতেছি আমাদের 30,000 টাকা আছে, আমরা 30,000 টাকা লিখলাম। এখন সমন্বয় দেখতেছি আমরা এই বছর আরো বাকিতে অফিস সাপ্লাইজ ক্রয় করছি 3 নম্বর সমন্বয়। বাকিতে অফিস সাপ্লাইজ ক্রয় 5,000 টাকা। তাহলে রেওয়া মিলে অফিস সাপ্লাইজ ছিল 30,000 টাকা ব্যবহারযোগ্য, আমি আরো ক্রয় করছি 5,000। তাহলে আমাদের মোট অফিস সাপ্লাইজের পরিমাণ বা অফিস সাপ্লাইজ রিলেটেড দ্রব্যের পরিমাণ 35,000 টাকা দাঁড়াবে। তাই আমরা যোগ করব বাকিতে ক্রয় 5,000 টাকা। আমি যোগ করার পর আমি যোগফল পাবো 35,000 টাকা। এই 35,000 টাকা এই বছরে হচ্ছে ব্যবহারযোগ্য অফিস সাপ্লাইজ। এখন এই 35,000 টাকার মধ্যে আমরা সমন্বয়ে দেখতেছি সাপ্লাইজ মজুদ আছে 10,000 টাকা। তার মানে এই বছরে হিসাবকাল শেষে 10,000 টাকা এখনো মজুদ আছে। তাহলে 35,000 টাকার মধ্যে 10,000 টাকা আমি এখনো ব্যবহার করিনি। তাহলে আমি ব্যবহার করছি কত? এটাই তো সাপ্লাইজ খরচের পরিমাণ। কারণ আমাকে কি বলছে? অফিস সাপ্লাইজ খরচের পরিমাণ। অফিস সাপ্লাইজ খরচের পরিমাণ মানে কি? ব্যবহৃত অফিস সাপ্লাইজের পরিমাণ। তাহলে আমার মোট ব্যবহারযোগ্য অফিস সাপ্লাইজ ছিল 35,000। ব্যবহারযোগ্য, তাহলে আমি যদি এই বছরে মনে করি আমি মোট 35,000 টাকার সাপ্লাইজ ব্যবহার করতে পারবো, কিন্তু এই 35,000 টাকার মধ্যে হিসাবকাল শেষে দেখতেছি আমাদের মজুদ আছে 10,000 টাকা। তাহলে এই মজুদটা আমরা যদি বিয়োগ করি তাহলে আমি ব্যবহৃত অফিস সাপ্লাইজ পাবো। তাহলে আমি লিখবো মাইনাস সাপ্লাইজ মজুদ বা সমাপনী সাপ্লাইজ। কত টাকা আছে? 10,000 টাকা আছে। এই 10,000 টাকা বিয়োগ করলে আমরা যে অ্যামাউন্টটা পাবো 25,000 টাকা, এটাই হচ্ছে আমাদের অফিস সাপ্লাইজ খরচের পরিমাণ। ওকে, খরচ অফিস সাপ্লাইজ খরচের পরিমাণ 25,000 টাকা, এটাই হচ্ছে আমাদের ক। ওকে, আমরা খুব সহজে কটা করে ফেলতে পারলাম। এখন আমরা খ করবো। খয়ে বলছে 2022 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আয় বিবরণী তৈরি করো। আমরা আয় বিবরণী প্রস্তুত করার লক্ষ্যে আমরা বোর্ডে ছক করে নিলাম, আমরা লিখলাম আয় বিবরণী। তোমরা খাতায় অবশ্যই সুন্দরভাবে লিখবে, যেভাবে লেখার নিয়ম। তোমরা আগে লিখবে প্রতিষ্ঠানের নাম, যে প্রতিষ্ঠানের নামটা আছে প্রতিষ্ঠানের নাম লিখবে, তারপরে লিখবে আয় বিবরণী, তারপরে লিখবে 2022 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। তারপরে তুমি ছকটা করে আয় বিবরণী প্রস্তুত করবে। কারণ আমি এখানে স্পেস না থাকার কারণে কিন্তু এই লাইনগুলো স্কিপ করে গেছি। ওকে, আমরা যখন আয় বিবরণী করব আমরা জানি যদি এটা সেবামূলক প্রতিষ্ঠানের আয় বিবরণী হয়, আয়গুলোকে এক জায়গায় রাখবো, ব্যয়গুলোকে এক জায়গায় রাখবো। আয় থেকে ব্যয় বিয়োগ করে আমরা নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করব। আমরা কিন্তু এটা সেবামূলক প্রতিষ্ঠানের জন্য করতেছি। কিভাবে বুঝবো সেবামূলক প্রতিষ্ঠান? কারণ রেওয়া মিলে পণ্য ক্রয় বিক্রয় নেই। প্রথমে আমরা আয়গুলাকে এক জায়গায় আনবো। প্রথমে দেখবো আয় সমূহ। এখন আমরা দেখবো আমাদের প্রশ্নে কি কি আয় আছে। আমরা দেখি শুরু থেকে আয়। আয় মানেই কিন্তু রেওয়া মিলের ক্রেডিট দিক থেকে আসবে, এটা কখনোই চেঞ্জ হবে না, চিরন্তন সত্য। তাহলে আমরা প্রথমে দেখি ক্রেডিট কি কি আছে। আমরা শুধু ক্রেডিটটা লক্ষ্য করবো। প্রদেয় হিসাব, এটা ক্রেডিট, এটা আমাদের আয় না দায়। অনাদিক অনা সঞ্চিতি, এটা হচ্ছে আমাদের ক্রেডিট, এটা হচ্ছে সম্পদ প্রতি হিসাব, এটা আমাদের আয় না। তারপরে আছে মূলধন 4 লাখ, এটা আমাদের আয় না। পুঞ্জীবিত অবস্থা, এটা আমাদের সম্পদ প্রতি হিসাবে, এটা আয় না। অনুপার্জিত সেবা আয়, এটা হচ্ছে আমাদের দায়, এটা আপাতত আয় না। এই দেখো সেবা আয় 3,55,000, এটা আমাদের আয়। তাহলে আমরা লিখবো সেবা আয়।
সেটার কাজ আছে, সেবা আয় আমরা প্রথম ঘরে লিখবো 3,55,000। এখন আমরা সমন্বয়ে যাব। সমন্বয় নাম্বার আমরা দেখতেছি হচ্ছে সমন্বয় নাম্বার 2, অনুপার্জিত সেবা আয়ের 2/3 অর্জিত হয়েছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা ক্লিয়ার, আমরা পূর্ববর্তী ক্লাসে এই জিনিসগুলো ডিটেল করে আসছি যে অনুপার্জিত সেবা আয় মানে কি। অনুপার্জিত সেবা আয় মানে আমরা কাস্টমারদের কাছ থেকে অগ্রিম টাকা নিছি সেবা প্রদান করার শর্তে। তাহলে আমরা কাস্টমারদের কাছ থেকে যে 75,000 টাকা অগ্রিম নিছি, তার মানে আমার ব্যবসায় প্রতিষ্ঠানের কাছ থেকে কাস্টমাররা 75,000 টাকা সেবা পাওনা আছে, তার মানে আমি আমার প্রতিষ্ঠান ঋণী আছে, তাই এটা আমাদের দায়। এই 75,000 টাকা চলতি বছরে আমি যদি সেবা প্রদান করে থাকি, কিছু অংশ আয় রূপান্তরিত হবে। তাহলে আমাদের অনুপার্জিত সেবা আয় ছিল 75,000 টাকা। এখন আমি সমন্বয়ে দেখতেছি অনুপার্জিত সেবা আয়ের 2/3 অর্জিত হয়েছে, তাহলে মানে 3 ভাগের 2 ভাগ অর্জিত হয়েছে। এটা মানে কি, আমি এই হিসাবকালে 3 ভাগের 2 ভাগের সেবা দিয়ে দিছি, তাহলে আমরা লিখবো যোগ। তাহলে আমাদের আয় বেড়ে যাবে, কারণ আমাদের সেবা আয় অলরেডি 3,55,000 রেওয়া মিলে আছে। এই 3,55,000 সাথে আরো চলতি বছরে আমি যে অনুপার্জিত সেবা আয়ের 2/3 সেবা দিলাম, সেটা যোগ হয়ে আমাদের মোট আয় অর্থাৎ মোট সেবা আয় হয়ে যাবে। এটা লিখবো আমি অর্জিত অংশ। অর্জিত অংশ আমরা ব্র্যাকেটে দেখাবো 75,000, এটা মোট 3 ভাগ, অর্জিত হয়েছে 2 ভাগ, 2 দিয়ে গুণ করব। তাহলে আমি যদি 75,000 কে 3 দিয়ে ভাগ করি, প্রতি ভাগের জন্য 25,000, 2 ভাগের সেবা দিয়ে দিছি, তার মানে 50,000 টাকা সেবা দিয়ে দিছি, তার মানে আয় রূপান্তরিত হলো 50,000 টাকা। এখন এটা আমি লিখে যোগফলটা দ্বিতীয় ঘরে দিতে পারি, তৃতীয় ঘরে দিতে পারি, এটা নির্ভর করবে আমাদের আর কোনো আয় আছে কিনা। যদি আমাদের আয় সমূহ একটা থাকে আমি তৃতীয় ঘরে দেবো, কিন্তু আয় যদি আরো থাকে তাহলে আমাকে এটা তৃতীয় ঘরে দিতে হবে। একটু আমি লক্ষ্য করি আমাদের আর কোনো আয় আছে কিনা। আমাদের এই অঙ্কে আর কোনো আয় নেই। আবার সমন্বয়ে একটু দেখি আমি, 1 এটা আয় না, 3 এটা আয় না, 4 এটা আয় না, 5 এটা আয় না, তার মানে সকল আয় লেখা শেষ। তাই আমরা এই যোগফলটা একদম তৃতীয় ঘরে দেবো, 4,05,000 টাকা। এই বছরে আমাদের মোট আয় হচ্ছে 4,05,000 টাকা। এখন আমরা কি করবো, বাদ ব্যয় সমূহ। তাহলে ব্যয় সমূহ আমরা বাদ দেবো। তাহলে আমরা জানি সেবামূলক প্রতিষ্ঠানে আয়গুলোকে এক জায়গায় রাখা হয়, ব্যয়গুলোকে এক জায়গায় রাখা হয়। আয় থেকে ব্যয় বিয়োগ করে আমরা নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করি। এখন আমরা যখন ব্যয়গুলো লিখবো, রেওয়া মিলে যেগুলো যেগুলো ব্যয় আছে সেগুলো লিখবো, এবং সমন্বয়ে যেগুলো যেগুলো ব্যয় আছে সেগুলো লিখবো। আমরা 2 জায়গার ব্যয়গুলো লিখবো। তাহলে ব্যয় মানে হিসাব বিজ্ঞানে চিরন্তন সত্য, এটা রেওয়া মিলে ডেবিট দিকে থাকে। তাহলে আমি রেওয়া মিলে ডেবিট দিকে দেখবো কি কি ব্যয় আছে। প্রথমে নগদ তহবিল আমাদের ব্যয় না সম্পদ, আসবাবপত্র আমাদের ব্যয় না সম্পদ, অফিস সাপ্লাইস এটা আমাদের সম্পদ অবস্থায় আছে, কিন্তু এটা আমরা সমন্বয় করছি, আমরা কয়ে লিখছি অফিস সাপ্লাইস খরচের পরিমাণ। তাহলে আমরা ওটা নিয়ে আসবো। তাহলে সাপ্লাই রিলেটেড কাজটা কিন্তু আমরা অলরেডি কয়ে করে ফেলছি। তাহলে আমরা লিখবো সাপ্লাইস খরচ, লিখবো ব্র্যাকেটে ক হতে প্রাপ্ত, এটা লিখে নিবে ক হতে প্রাপ্ত, অবশ্যই লিখে দিবা। এখন আমি দ্বিতীয় হয়ে লিখবো 25,000 টাকা। তাহলে ক থেকে আমরা পেয়েছি যে আমরা সাপ্লাইসের খরচের পরিমাণ 25,000 টাকা। এখন তারপরে আমরা যাবো অন্যান্য, আমাদের প্রাপ্য হিসেবে এটা আমাদের সম্পদ, অনাদি গণসংস্থা আপাতত আমি লিখবো না, মূলধন এটা তো ক্রেডিট আমরা লিখবোই না। এখন আমরা ডেবিট কোথায় আছে আমরা দেখবো, একদম নিচে এই দেখো বেতন খরচ আছে 1,20,000 টাকা, ভাড়া খরচ আছে 60,000 টাকা, বিবিধ খরচ 40,000 টাকা। এই তিনটা আমাদের নেওয়া মিলে ব্যয়। এখন এই তিনটার জন্য আমাদের কোনো সমন্বয় আছে কিনা, হ্যাঁ আছে, ভাড়ার আছে। আগে বেতনটা আমরা লিখে ফেলি, বেতন আছে 1,20,000 টাকা, 1,20,000 টাকা বেতন আমরা দ্বিতীয় ঘরে লিখলাম, কাজ নাই তাই দ্বিতীয় ঘরে লিখলাম। তারপরে লিখবো ভাড়া, এটা কাজ আছে, ভাড়া প্রথম ঘরে লিখবো। ভাড়া দেখি কত টাকা আছে, 60,000 টাকা প্রথম ঘরে লিখবো। এই যে ভাড়াতে 60,000 টাকা আছে, এখন সমন্বয় কি বলছে লক্ষ্য করো, ভাড়া 1/4 বকেয়া রয়েছে। তাহলে আমি ভাড়া কিন্তু নেওয়া মিলে যেটা 60,000 টাকা আছে এটা কিন্তু আমি প্রদান করছি, এটা আমি আমার যে রুম মালিক আছে, অর্থাৎ আমি যে রুমে যে ব্যবসা করি ওই ঘর মালিককে আমি 60,000 টাকা ভাড়া দিছি। এই যে 60,000 টাকা আমি ভাড়া দিছি, এখন বলতে ভাড়া 1/4 বকেয়া আছে। তার মানে আমি যদি 1/4 বকেয়া রাখি, তাহলে মোট ভাড়া আমার 4 ভাগ, 4 ভাগের মধ্যে 1 ভাগ বকেয়া আছে, 1 ভাগ বকেয়া আছে। তো 4 ভাগের মধ্যে যদি 1 ভাগ বকেয়া থাকে, আমি 1 বিয়োগ করি, ইকুয়াল টু আমি কয় ভাগ দিছি, 3 ভাগ দিছি। তাহলে এই টাকাটা কিন্তু আমার 3 অংশ। আমি আবারও বলতেছি, খুব গুরুত্বপূর্ণ, ভাড়া এখানে মোট 4 ভাগে বিভক্ত, 4টা খণ্ডে বিভক্ত। তাহলে 4টা খণ্ডের মধ্যে বকেয়া কয় খণ্ড, 1 খণ্ড, কারণ এখানে বলাই তো আছে ভাড়া 1/4 বকেয়া আছে। তাহলে চতুর্থাংশ মানে কি, মোট অংশ। 1 মানে বকেয়া আছে, 4 ভাগের 1 ভাগ বকেয়া আছে। তাহলে 4 ভাগের যদি 1 ভাগ বকেয়া থাকে, রেওয়া মিলে বেতন বলো ভাড়া বলো ব্যয়ের কোন পার্টটা থাকে, রেওয়া মিলে নরমালি ব্যয়ের নগদ পার্টটা থাকে। তাহলে আমি দেখতেছি ভাড়াতে 60,000 টাকা আছে, এটা রেওয়া মিলে নগদ পার্ট। তাহলে 4 ভাগের যদি 1 ভাগ বকেয়া থাকে, রেওয়া মিলে নগদ পার্ট 3 ভাগ। তাহলে এই 60,000 টাকা যদি 3 ভাগ হয়, 3 ভাগের জন্য দিচ্ছি 60,000 টাকা। তাহলে এই 3 ভাগের মধ্যে প্রতি ভাগ কত, প্রতি ভাগ হচ্ছে 20,000 টাকা। এই 20,000 টাকা আমার বকেয়া আছে। তাহলে ভুল করেও 60,000 কে 4 দ্বারা ভাগ করা যাবে না। 4 দ্বারা কখন ভাগ করব, ভাড়া যখন মোট থাকবে। এটা তো মোট না, এখানে তো 1 ভাগ নেই। 60,000 টাকা আছে 3 ভাগ, কেন 3 ভাগ, আমি যে 1 ভাগ এখন পরিশোধ করিনি, ভাড়ার রেওয়া মিলে যে অংশটা আছে নগদ অংশ। তাহলে ভাড়ার রেওয়া মিলে 60,000 টাকা আছে নগদ অংশ, তাহলে 3 ভাগ।
তাহলে 3 ভাগের জন্য যদি 60,000 টাকা দেই, প্রতি ভাগের জন্য আমি কত দিছি? অবশ্যই 20,000 টাকা দিছি। তাহলে 1 ভাগ বকেয়া আছে, তাই আমি লিখবো কিভাবে? দেখো, যোগ বকেয়া লিখে আমরা ব্র্যাকেট দেবো। তাহলে আমি যে কথাটা বললাম যে 60,000 টাকাটা 3 ভাগ, ভাগ 3, 1 ভাগ বকেয়া আছে উপরে 1, 4 দ্বারা ভাগ করা যাবে না, তাহলে আমি কত টাকা পাবো? 20,000 টাকা পাবো। এই যে 20,000 টাকা যোগ করে আমরা দ্বিতীয় করে দেবো 80,000। এই 80,000 টাকাটা হচ্ছে আমাদের 4 ভাগ। এবার তুমি যদি 4 দ্বারা ভাগ করো, প্রতি ভাগের জন্য কিন্তু 20,000 টাকাই আসবে। দেখো, 80,000 ভাগ 4 মানে তো 20,000 টাকা আসতেছে। ওকে, তাহলে এইভাবে আমাকে যদি অংশ থাকে, অংশটাকে আমাকে এইভাবে কনভার্ট করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, এরপর আমরা দেখতেছি কি আছে আমাদের প্রশ্নে? বিবিধ খরচ আছে। আমরা লিখে ফেলবো বিবিধ খরচ। বিবিধ খরচ আমরা দেখতেছি কত টাকা আছে? 40,000 টাকা আছে। আমরা লিখে লিখবো 40,000 টাকা, লিখে ফেললাম। এরপরে আমাদের দেওয়া মিলে আর কোনো ব্যয় নেই। এখন আমি সমন্বয়ে আসবো। সমন্বয় 1 হয়ে গেছে, সমন্বয় 2 হয়ে গেছে, 3 হয়ে গেছে, 4 আমরা করবো একটু পরে। 5টাকে আমরা করি। 5-এ কি বলছে দেখো, প্রাপ্য হিসাবে 6,000 টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট প্রাপ্য হিসাবে 5% অনাদি পাওনা সঞ্চিতি রাখতে হবে। আমরা জানি প্রাপ্য হিসাবে নিকট হতে চূড়ান্ত চেষ্টার পরেও যে টাকাটা আদায় করা সম্ভব হয় না তাকে অনাদি পাওনা বলে। অনাদি পাওনা নির্দিষ্ট হিসাবকালের জন্য ব্যয়। তাহলে আমরা এই হিসাবকালে দেখতেছি আমরা যে বাকিতে বিক্রি করছিলাম, আমরা বাকিতে কত টাকায় বিক্রি করছিলাম? আমাদের তো রেওয়া মিলে আছে। দেখো, রেওয়া মিলে প্রাপ্য হিসাবে 1,25,000 টাকা। আমি এই বছরে মোট 1,25,000 টাকার পণ্য বাকিতে বিক্রি করছি, তাই তো রেওয়া মিলে প্রাপ্য হিসাবে 1,25,000 টাকা আছে। আর এই 1,25,000 টাকা এটা কিন্তু বিভিন্ন ব্যক্তিদের কাছে আমি পাওনা আছি, মানে আমি পাবো। এখন এই 1,25,000 টাকার মধ্যে এক বা একাধিক ব্যক্তি আছে, সে স্যাসরা, আমি অনেক চেষ্টা করতেছি তার, আমি একজনের কাছে বা দুজনের কাছে 6,000 টাকা পেতাম, অনেক চেষ্টা করতেছি আদায়ের জন্য, সে আমাকে টাকাটা দিচ্ছে না। তখন আমি বাধ্য হয়ে হিসাব করে শেষে এসে এটা আশা ছেড়ে দিছি যে এটা আর কোনোদিনও আদায় হবে না। এটাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় বলি অনাদি পাওনা। কারণ অনাদি পাওনা তো আমাদের ব্যয়ের মধ্যে পড়ে, তাই তো আমরা আয় বিবরণীতে লিখবো। তাহলে প্রথমে লিখবো আমি অনাদি পাওনা। সিস্টেমটা একটু লক্ষ্য করো, অনাদি মুখস্থ এখানে কিছু নাই, অনাদি পাওনা। এই প্যাটার্নটা কিন্তু অনেকে মুখস্থ করায়, অনাদি পাওনা। তাহলে অনাদি পাওনা আমি কত দেখতেছি? 6,000 টাকা প্রথম করে লিখবো, লিখলাম। তাহলে আমাদের কিন্তু মোট প্রাপ্য হিসাব ছিল 1,25,000 টাকা। এই 1,25,000 টাকা প্রাপ্য হিসাব ছিল। এই 1,25,000 টাকার মধ্যে আমি সমন্বয় দেখতেছি 6,000 টাকা আমার আদায় হবে না। সমন্বয় থাকা মানে এটা হিসাবভুক্ত করা হয়নি। আমি আয় বিবরণীতে লিখলাম, আয় বিবরণীতে লিখলাম, রেওয়া মিলে হিসাবভুক্ত করা আছে না? নেই। আমাদের টোটাল প্রাপ্য হিসাব কত? 1,25,000। এই 1,25,000 এর মধ্যে আমি পাবো না কত? 6,000। তাহলে আমি যদি এই 6,000 টাকা বিয়োগ করি, তাহলে আমি এখন পাবো কত? আমি পাবো 1,19,000 টাকা। এই 1,19,000 টাকার উপর আমি আবারও সন্দেহ করতেছি যে আরো নাও পেতে পারি 5%। এই দেখো, অবশিষ্ট প্রাপ্য হিসেবে 5% অনাদি পাওনা সঞ্চিত রাখতে হবে। এটা মানে কি? আরো সন্দেহ করা, ভবিষ্যতে পেতেও পারি, নাও পেতে পারি। এখন নাও পেতে পারি এটা আমি ধরবো, পেতে পারি ধরবো না। কারণ এটার মূল পয়েন্টটা হচ্ছে অবশিষ্ট প্রাপ্য হিসেবের উপর যে 5% অনাদি পাওনা সঞ্চিত আমি রাখতেছি, এটার মূল বিষয়টা কি, ফোকাসটা কি? যে প্রাপ্য হিসেবের উপর সন্দেহ করা, যে অংশটা আমি ভবিষ্যতে পেতেও পারি, নাও পেতে পারি। পেতেও পারি এই জিনিসটা আমরা বিবেচনা আনবো না, নাও পেতে পারি এই জিনিসটা বিবেচনা আনবো। তাহলে আমি আরো 5% পাবো না, এটা হচ্ছে আমাদের সম্ভাব্য খরচ। তাহলে আমি অলরেডি প্রকৃত খরচ দেখাইছি 6,000, এটা পাবোই না, চূড়ান্ত চেষ্টার পরে আমি ব্যর্থ হয়েছি। আবার আরো আমি অনুমান করতেছি ভবিষ্যতে আরো 5% নাও পাওয়া যেতে পারে। কার উপর? 1,19,000 টাকার উপর। তাহলে 1,19,000 টাকার উপর 5% আমি যদি কাটি, তাহলে আমরা অ্যামাউন্টটা পাবো 1,25,000 গুণন 5%, তাহলে আমি পাবো 6,250 টাকা। তাহলে এই যে 6,250 টাকা আমি পেলাম, এটাকে আমরা বলতেছি নতুন অনাদি পাওনা সঞ্চিতি। সমন্বয়ে যেটা থাকে সেটা নতুন। তাহলে আমি 6,000 টাকা পাবো না প্রকৃত, আমি আরো ছেড়ে দিলাম নতুন ভাবে 5% পাবো না। তাহলে টোটাল পাবো না কত? এই জন্য আমাকে যোগ করতে হবে। এই জন্য আমরা কি করি? যোগ, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করি। তাহলে আমি পার্সেন্ট কেটে কত পেলাম? 6,250 টাকা। পার্সেন্ট আমি কাটলাম কিভাবে? আমাদের প্রাপ্য হিসাব ছিল 1,25,000 টাকা, সেখান থেকে সমন্বয়ে পাবো না কত? 6,000 টাকা। তাহলে আমার এখন পাবো কত? 1,19,000 টাকা। সমন্বয় থাকার কারণে বিয়োগ করা, সমন্বয় আছে মানে এই 1,25,000 টাকা থেকে বিয়োগ করা নেই। কিন্তু এই 6,000 টাকা যদি রেওয়া মিলে থাকতো, বিয়োগ করা আছে, তখন আমি 1,25,000 টাকার উপর সরাসরি 5% কাটতাম। সমন্বয় থাকলে আমি প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করে দেন পার্সেন্ট কাটবো। রেওয়া মিলে থাকলে বিয়োগ করবো না। কেন? বিয়োগ করাই আছে, মূল পয়েন্টে এই জায়গায়। তাহলে আমরা দেখতেছি এই বছর আমি মোট টাকা পাবো না কত? 12,250। এই যে 12,250 টাকা যে পাবো না, এটা প্রতি বছর হয়। প্রতি বছর বাকিতে বিক্রয়ের একটা অংশ আদায় হয় না, তখন প্রতিষ্ঠানের যে মালিক আছে সে অ্যালার্ট হয় যে প্রতি বছর তো একটা নির্দিষ্ট টাকা পাওয়া যাবে না, তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? তখন মালিক কি করে? প্রতি বছর লাভ থেকে একটা টাকা সরিয়ে রাখে, যেটাকে বলা হয় সম্পদ প্রতি হিসাব
পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি। এই পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি কিন্তু গত বছর থেকে আসে। এই দেখো রেওয়া মিলে আছে অনাদি পাওনা সঞ্চিতি, এটাকে বলা হয় পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি। এটা হচ্ছে লাভের একটা অংশ, যেটা গত বছর নিট লাভের টাকা থেকে আমি সরিয়ে রাখছি। গত বছর সরিয়ে রাখছি এই নামে, এই দেখো নতুন অনাদি পাওনা সঞ্চিতি। এই বছর আমি নিট লাভের একটা টাকা থেকে সরিয়ে রাখতেছি, কারণ নিট লাভের একটা অংশ আমি ব্যয় থাকাচ্ছি। আমি তখন যোগ নতুন অনাদি পাওনা সঞ্চিতি লিখছি ৬,২৫০ টাকা, ব্যয়ের মধ্যে রাখছি। ব্যয়ের মধ্যে রাখা মানে কি, নিট লাভ আমি কম দেখাবো। তাহলে আমি নিট লাভের একটা টাকাকে সরিয়ে রাখতেছি। কেন সরিয়ে রাখতেছি, ভবিষ্যতে নাও পেতে পারি। এই যে নতুন অনাদি পাওনা সঞ্চিতি তুমি দেখতেছো, এটা পরের বছরে গিয়ে অর্থাৎ আগামী বছরে গিয়ে এটি পুরাতন হয়ে যাবে, সম্পদ প্রতি হিসাব হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতেছি অনাদি পাওনা সঞ্চিতি ৫,০০০ টাকা, এটা হচ্ছে আমাদের সম্পদ প্রতি হিসাব। অর্থাৎ আমরা প্রাপ্য হিসাবের উপর সন্দেহ করছিলাম গত বছরে ৫,০০০ টাকা নাও পেতে পারি, এটা কিন্তু আমার হয়ে গেছে সম্পদ প্রতি হিসাব। এটাকে আমরা বলি পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি। এখন পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি আমি কি করব, যেহেতু আমি এটা ৫,০০০ টাকা রাখছি, এই বছরে আমাদের অনাদি পাওনা সঞ্চিতি ব্যয় কত হতো, ১২,২৫০ টাকা হলো। এই ১২,২৫০ টাকা থেকে এই টাকাটা আমার বিয়োগ করতে হবে। তাহলে আমি কি করবো, মাইনাস অনাদায়ী পাওনা সঞ্চিতি ৫,০০০ টাকা। এই প্যাটার্নটা আমরা কি করি, মুখস্থ করি, যে অনাদি পাওনা যোগ নতুন অনাদি পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি। পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি কি, এটা একটা হচ্ছে ফান্ড, তহবিল, যার কাজ হচ্ছে কি এই দুইটা ব্যয় থেকে পরিত্রাণ পাওয়া। এখন আমি পুরাতন বুঝবো কিভাবে, যেটা রেওয়া মিলে থাকবে এটা পুরাতন। নতুন বুঝবো কিভাবে, যেটা সমন্বয় থাকবে। তাহলে আমার এই বছরে আমাদের সম্ভাব্য অনাদি পাওনা হচ্ছে ১২,২৫০ টাকা, আমি তহবিলে কত টাকা রাখছি, ৫,০০০ টাকা। তাহলে আমার এই বছরে ব্যয় কত, তাহলে আমাদের ব্যয় আছে ৭,২৫০ টাকা, যেটা কারবার বহন করবে। কারণ ১২,২৫০ টাকা থেকে আমি ৫,০০০ টাকা বিয়োগ করলাম, তাহলে এখন ব্যয় কারবার বহন করবে কত, ৭,২৫০ টাকা। এই জন্যে আমরা টিচার স্টুডেন্টকে এটা কি মুখস্থ করাই, আমরা বলি যে এটা একটা প্যাটার্ন, অনাদি পাওনা প্যাটার্ন। অনাদি পাওনার প্যাটার্নটা কি, আয় বিবরণীতে কি করবো আমরা, অনাদি পাওনা যোগ নতুন অনাদি পাওনা সঞ্চিতি যোগ করবো, মাইনাস পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি বিয়োগ করবো। সেটা বেসিকটা আমি তোমাদেরকে বলে দিলাম। ওকে, আমাদের এটা কাজ শেষ। এরপর আমরা দেখবো আর আমাদের ব্যয় কি আছে। আমাদের রেওয়া তো আর কোনো ব্যয় নেই, সমন্বয় আরেকটা ব্যয় আছে। সমন্বয় ব্যয় নম্বর হচ্ছে ৪ নম্বর, আসবাবপত্রের উপর 10% অবশ্যই ধার্য করতে হবে। তাহলে আমরা জানি কোন স্থায়ী সম্পত্তির অবশ্যই মানে এটা ব্যয়, তাহলে আমি লিখবো আসবাবপত্রের অবশ্যই, পত্রের অবশ্যই। তাহলে আসবাবপত্রে কত পার্সেন্ট অবশ্যই করতে বলছে, 10%। তাহলে একটা আসবাবপত্রে যাই, কত আছে আসবাবপত্র দেখি একটু। আমরা আসবাবপত্র দেখতেছি আমাদের ৩,০০,০০০, ৩,০০,০০০-এর 10% ৩০,০০০। এই ৩০,০০০ টাকা আমরা দ্বিতীয়বারে দেখবো। তাহলে আমাদের A to Z সকল ব্যয় লেখা শেষ। এখন আমরা একে একে ব্যয়গুলোকে যোগ করবো। তাহলে একটু যোগ করি আমরা। ২৫,০০০ যোগ ১,২০,০০০ যোগ ৮০,০০০ যোগ ৪০,০০০ যোগ ৭,২৫০ যোগ ৩০,০০০। এখন যোগ করলে আমরা পাবো ৩,০২,২৫০। তাহলে একটু লক্ষ্য করো তোমরা যে এই হিসাবকালে আমাদের মোট আয় ৪,০৫,০০০। এই হিসাবকাল শেষে পুরো সারা বছরে আমার মোট ব্যয় ৩,০২,২৫০। তাহলে আমি আয় থেকে যদি ব্যয় বিয়োগ করি, তাহলে আমি নিট আয় বা নিট ক্ষতি পাবো। এখন কখন নিট আয়, যখন আয় বেশি ব্যয় কম। কখন নিট ক্ষতি, যখন ব্যয় বেশি আয় কম। তাহলে এখানে আয় বেশি ব্যয় কম, তার মানে আমার লাভ আসবে। তাহলে আমি যদি মাইনাস করি, তাহলে আমরা দেখতেছি আমার লাভ আসবে। তাহলে আমি ৪,০৫,০০০ থেকে ৩,০২,০৫০ বিয়োগ করলাম, আমার লাভ আসতেছে ১,০২,৭৫০ টাকা। এটাই হচ্ছে আমাদের অর্থে নিট আয়। এটা লিখে নেবো, অর্থে নিট আয় দিয়ে তুমি বক্স করে দিবে। এভাবে আমরা আয় বিবরণী প্রস্তুত করবো। তাহলে ওকে, আমাদের খ হয়ে গেল। এখন আমরা দেখবো গয়ে কি বলছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করি, আমি বারবার তোমাদেরকে বলতেছি, আবার আগের ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা যে আর্থিক অবস্থার বিবরণী মানে মৌলিক হিসাব সমীকরণ। তার মানে এ সমান এল প্লাস ওই, এল প্লাস ওই, এটাই হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী। এটা কি মিন করে, যে আমাদের একটা হিসাবকালের নির্দিষ্ট তারিখে কারবারে মোট কত টাকা সম্পদ আছে, মোট কত টাকার দায় আছে, মোট কত টাকার মালিকানা সত্ত্ব আছে। এখন মৌলিক হিসাব সমীকরণ অনুযায়ী আমরা কি জানি, যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এখন এই আর্থিক অবস্থার বিবরণী আমার শুধু একটা পার্ট নির্ণয় করতে বলছে, সেটা এ। চলো আমরা নির্ণয় করার চেষ্টা করি। এখন যখন আমরা এ বের করব, আমরা যখন এক মালিকানা কারবারের জন্য এ অর্থাৎ মোট সম্পদ বের করব, তখন আমরা সম্পদকে ৩টা শ্রেণী বিভাগে বিভক্ত করব, চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ আর স্থায়ী সম্পদ। আমরা খুব সহজে কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদটা প্রদর্শন করতে পারবো। তাহলে আমরা এই ছকটায় রাখবো, আমরা এগুলো একটু মিশে দিচ্ছি। তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার লক্ষ্যে আমরা ছক করলাম আর্থিক অবস্থার বিবরণী, ব্র্যাকেটে তোমার লিখবা আংশিক। আর ছকের উপরে তো অবশ্যই তুমি আর্থিক অবস্থার বিবরণীর নাম লিখবা, তার নিচে আর্থিক অবস্থার বিবরণী লেখা আংশিক লিখবা, তার নিচে লিখবা ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখের জন্য। ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখের জন্য, এটা সমাপ্ত বছরের জন্য না। যেহেতু আমি শুধু একটা অংশ করবো, তাই আমি এই জায়গায় লিখলাম সম্পদ সমূহ টাকা টাকা। আমরা
একমাত্রিক কার্বনের আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদগুলোকে তিনটা শ্রেণীতে বিভক্ত করবো। একটা হচ্ছে চলতি সম্পদ, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ, আর একটা হচ্ছে স্থায়ী সম্পদ। এখন আমরা তোমাদের বারবার, আমি কিন্তু আমাদের পূর্ববর্তী ক্লাসে শিখে আসছি, যারা আমার পূর্ববর্তী ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিবে, যে আমরা যখন চলতি সম্পদ লিখবো, চলতি সম্পদগুলোকে আমরা 8টা নামে লিখবো, নর্মালি 8টা নাম। এই 8টা নামের মধ্যে আমরা রেগুলার দেখবো 4টা নাম রেওয়ামিল থেকে আসে, আর বাকিগুলা সমন্বয় থেকে আসতে পারে, রেওয়ামিল থেকেও আসতে পারে। এই জিনিসগুলো তোমার যদি জানা থাকে তোমার অঙ্কগুলো করতে সুবিধা হবে। তাহলে আমরা যখন চলতি সম্পদগুলো লিখবো আমাদের কারবারের জন্য, আমরা প্রথমেই রেওয়ামিল থেকে যে চলতি সম্পদগুলো পাবো সেটা হচ্ছে নগদ তহবিল বা হাতে নগদ। আমরা দেখতেছি এই অঙ্কে আছে, এই দেখো নগদ তহবিল 2,50,000 টাকা। আমরা লিখবো নগদ তহবিল, লিখবো আমি 2,50,000 টাকা দ্বিতীয় ঘরে, কাজ না থাকার কারণে দ্বিতীয় ঘরে। এরপরে আমি দেখবো আমাদের প্রশ্ন অর্থাৎ রেওয়ামিলে ব্যাংক জমা আছে কিনা। আমরা আমাদের সিরিয়ালে যাবো, আমাদের প্রশ্নের সিরিয়ালে যাবো না। আমরা দেখতেছি এই অঙ্কে ব্যাংক জমা নেই, যদি ব্যাংক জমা থাকতো লিখতাম। তারপরে লিখবো 3 নম্বরে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট। আমরা দেখতেছি এই অঙ্কে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট নেই, আমরা লিখবো না। তারপরে দেখতেছি প্রাপ্য হিসাব আছে, আমরা লিখবো প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব আমরা দেখতেছি কত টাকা আছে, প্রাপ্য হিসাব আমাদের আছে এখানে 1,25,000 টাকা। আর প্রাপ্য হিসাব রিলেটেড আমাদের এখানে সমন্বয় আছে, আমাকে সমন্বয়ের কাজগুলো করে নিতে হবে। আমরা জানি সমন্বয়ের কাজ 2 বা ততোধিকবার। এখন প্রাপ্য হিসাব রিলেটেড সমন্বয় কি আছে, আমাদের সমন্বয় নাম্বার গেলেই তুমি বুঝতে পারবা। সমন্বয় নাম্বার হচ্ছে 5, প্রাপ্য হিসাবে 6,000 টাকা আদায়যোগ্য নয়। তাহলে আমাদের রেওয়ামিলের প্রাপ্য হিসাব কত, 1,25,000 টাকা। এই 1,25,000 টাকার মধ্যে খেসরা ব্যক্তি পাওয়া গেছে 6,000 টাকা, যারা চূড়ান্ত চেষ্টার পরেও আমার টাকাটা দিচ্ছে না, তখন আমি বাধ্য হয়ে টাকাটা ছেড়ে দিছি। এটাকে আমরা বলি হিসাব বিজ্ঞানের ভাষায় অনাদায়ী পাওনা বা কুঋণ। আমি এখন প্রাপ্য হিসাব থেকে যেটা ছেড়ে দিছি তো সেটা বাদ দেবো, কারণ ওটা 1,25,000-এর মধ্যে ধরে নিচ্ছি এটা আর কোনোদিন আদায় হবে না। তাহলে এখন আমি যদি এটা থেকে বাদ না দেই তখন তো আমি বলতেছি আদায় হবে না, খাতা কলম বলতেছিল আদায় হবে, এই জন্য আমাকে খাতা কলমেতেও বিয়োগ করতে হবে। তাহলে লিখবো মাইনাস অনাদায়ী পাওনা। এটা কিন্তু অলিখিত পাঠ, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা। সমন্বয় আছে মানে অলিখিত, সমন্বয় আছে বিধায় আমরা বিয়োগ করলাম, 6,000 টাকা বিয়োগ করলাম। তাহলে আমি পাবো 1,19,000 টাকা বিয়োগ করার পর। আবার আমি দেখতেছি, আমি সন্দেহ করছি ভবিষ্যতে আরো পাবো না 5%। কার উপর সন্দেহ করছি, এই 1,19,000 টাকার উপর আরো 5% পাবো না। তাহলে আমি ওটাও বিয়োগ করবো, মাইনাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আরো 5% আমি পাবো না, সেটা বাইর করছিলাম 6,250। এখন আমি যদি বিয়োগ করি আমার নিট প্রাপ্য হিসাব বা আদায়যোগ্য প্রাপ্য হিসাব কত এই বছরের জন্য, তাহলে আমি পেয়ে যাবো। তাহলে আমি বিয়োগ করলে পাবো 1,12,750। এটা হচ্ছে এই বছরে আদায়যোগ্য প্রাপ্য হিসাব। ওকে, এটা কিন্তু অনেক সময় কয় আসতে পারে যে চলতি বছরে আদায়যোগ্য প্রাপ্য হিসেবের পরিমাণ কত, এটা কয়ও কিন্তু তোমাকে করতে হতে পারতো। আসলে সৃজনশীল মানে কয়ের জন্য এক একটা প্রত্যেকটা লাইন সৃজনশীল। ওকে ওকে, আমরা কিন্তু প্রাপ্য হিসাবের কাজটা করে ফেললাম। তবে আমরা কিন্তু দুটো লিখলাম, নগদ তহবিল আর প্রাপ্য হিসাব। এই দুটার মধ্যে কিন্তু অলরেডি 4টা হয়ে গেছে। আমরা ব্যাংক জমা লিখি নাই, আমরা প্রাপ্য বিল বা প্রাপ্য নোট লিখি নাই। তাহলে এটাও মিলে আমাদের সম্ভাব্য যে 4টা চলতি সম্পদ থাকতো সেই 4টা আমরা দেখা শেষ করলাম। এরপরে আমরা এখন সিরিয়াল মেনটেন করব। 5 নম্বর হিসেবে দেখব আমাদের কোনো ব্যয় অগ্রিম আছে কিনা। কোনো ব্যয় অগ্রিম থাকলে আমরা আনবো এখানে। হ্যাঁ, আরেকটা বিষয় বলে রাখি, যেহেতু আমরা সেবামূলক প্রতিষ্ঠানের জন্য এখানে আর্থিক বিবরণী করতেছি, তাই আমাদের এখানে সমাপনী মজুত পণ্য থাকবে না। আমি সমাপনী মজুত পণ্যটা স্কিপ করলাম। সমাপনী মজুত পণ্যটা কিন্তু 5 নম্বর হিসেবে আসে। 6 নম্বর হিসেবে আছে অগ্রিম ব্যয় সমূহ। আমাদের এই অঙ্কে অগ্রিম ব্যয় নেই, যেহেতু আমাদের অগ্রিম ব্যয় নেই লিখবো না। 7 নম্বর হিসেবে দেখবো বকেয়া আয়। এখানে কিন্তু কোনো আয় বকেয়া নেই, আয় অনুপার্জিত আছে। কোনো আয় যদি বকেয়া থাকতো ওই বকেয়া আয়টাও আমরা এখানে চলতি সম্পদ হিসেবে লিখতাম, যেহেতু নাই লিখবো না। সর্বশেষে আমি যেটা লিখবো, নর্মালি যে আমাদের 8টার বাইরে রেয়ার আইটেম আছে সেটা পরের হিসাবে আমরা ব্যতিক্রম গুলো দেখবো। 8 নম্বর হিসেবে যেটা আনবো সেটা হচ্ছে সমাপনী সাপ্লাইস বা অব্যবহৃত সাপ্লাইস। তাহলে আমরা দেখতেছি এখানে সাপ্লাইস মজুদ আছে, যেটাকে আমরা সমাপনী সাপ্লাইস বলি। এই যে সাপ্লাইস মজুদ আছে 10,000 টাকা, তাহলে আমি লিখবো সমাপনী সাপ্লাইস। সমাপনী সাপ্লাইস আমরা দেখতেছি 10,000 টাকা আছে, এটা দ্বিতীয় করে লিখবো। ওকে, আমাদের 8টার মধ্যে আমি লিখলাম কয়টা, 1টা 2টা 3টা, কিন্তু 8টা যারা তোমার জরুরি, না হলে তুমি কিন্তু ম্যাথ গুলো খুব সুন্দরভাবে বুঝে করতে পারবে না, তখন মুখস্থ নির্ভর হয়ে যাবে। ওকে, এখন আমরা গেলে যোগ করবো। যদি যোগ করি আমরা যোগফলটা কত পাচ্ছি একটু যোগ করে দেখি আমরা। তাহলে আমরা দেখতেছি 2,50,000 টাকা যোগ আমরা দেখতেছি 1,12,750 টাকা, আমরা দেখতেছি 10,000 টাকা। এগুলোকে যদি আমরা যোগ করি আমরা পাবো 3,72,750 টাকা। আমাদের কিন্তু চলতি সম্পদ হয়ে গেল। এরপরে আমরা দেখবো স্থায়ী তোমার দীর্ঘমেয়াদী সম্পদ আছে কিনা। দীর্ঘমেয়াদী সম্পদ বলতে আমরা বিনিয়োগকে বুঝি। আমরা দেখতেছি অঙ্কে বিনিয়োগ নেই, যদি বিনিয়োগ থাকতো আমরা শিরোনাম ইউজ করতাম দীর্ঘমেয়াদী সম্পদ। এরপরে আমাদের স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ আমাদের আছে। স্থায়ী সম্পদ আমরা দেখতেছি শুধু আসবাবপত্র আছে, তাহলে আমরা লিখবো স্থায়ী সম্পদ। আর স্থায়ী সম্পদ আমরা শুধু আসবাবপত্র দেখতেছি, আমরা আসবাবপত্র লিখবো। এখন আমরা স্থায়ী সম্পদ যে কোনো যখন লিখবো
স্থায়ী সম্পদ আমাকে পুস্তক মূল্যে লিখতে হবে, মানে আর্থিক অবস্থার বিমূর্তে স্থায়ী সম্পদকে আমাকে পুস্তক মূল্যে বসাতে হয়। তাহলে স্থায়ী সম্পদ আমরা দেখতেছি আসবাবপত্র আছে 3 লক্ষ টাকা, প্রথমে লিখবো 3 লক্ষ টাকা। এখন আসবাবপত্রের পুস্তক মূল্য নির্ণয় করব কিভাবে? শুধু আসবাবপত্র না, যে কোনো স্থায়ী সম্পত্তির পুস্তক মূল্য নির্ণয়ের নিয়ম হচ্ছে স্থায়ী সম্পত্তির মূল্য থেকে যদি পুঞ্জীভূত অবস্থায় যোগ করি আমরা পুস্তক মূল্য পাবো। তাহলে আসবাবপত্র আমাদের 3 লক্ষ টাকা মাইনাস পুঞ্জীভূত অবস্থায়। এই পুঞ্জীভূত অবস্থায় আমার প্রশ্ন 2 জায়গায় থাকবে। এক, রেওয়া মিলে বলতে এটা আগের বছর পর্যন্ত, অর্থাৎ এটা এই বছরের প্রারম্ভিক ছিল। তাহলে আমাদের প্রারম্ভিক পুঞ্জীভূত অবস্থায় 60,000 টাকা। পুঞ্জীভূত অবস্থায় মানে কি? এটা হচ্ছে সম্পদ প্রতি হিসাব, প্রতি বছর আমরা যে অবস্থাটা নির্ণয় করি সেই অবস্থার যোগফল। তাহলে আমি 2021 সালের ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত অবস্থার যোগফল দিচ্ছি 60,000 টাকা ছিল। এই বছরে আমি অবস্থায় কাটছি 10%, তাহলে 3 লাখের 10% মানে 30,000 টাকা। তাহলে আমাদের পুঞ্জীভূত অবস্থায় এটা বেড়ে গেছে। পুঞ্জীভূত অবস্থায় আমাদের 2021 সালের 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত ছিল 60,000 টাকা, চলতি বছর আরো এখানে যোগ হলো 30,000 টাকা। তাহলে আমাদের পুঞ্জীভূত অবস্থায় গিয়ে দাঁড়ালো 90,000 টাকা। কিভাবে? 60,000 টাকা আমাদের গত বছর পর্যন্ত যোগ চলতি বছরের অবস্থায় হচ্ছে 30,000 টাকা। তো চলতি বছর অবস্থায় এখানে গিয়ে যোগ হয়ে পুঞ্জীভূত অবস্থায় সমাপনী মূল্য পাওয়া যাবে 90,000 টাকা। এই 90,000 টাকা আমি বিয়োগ করবো। আর এই 90,000 টাকা আমরা সরাসরি, যেহেতু আমাদের এখানে স্থায়ী সম্পদ একটা আছে, সরাসরি আমি তৃতীয় করে দিব, বিয়োগফল 2,10,000 টাকা। আমাদের এই অঙ্কে আর কোনো কিছু নেই। তাহলে আমি চলতি সম্পদের যোগফল পেলাম 3,72,750 টাকা, আমি স্থায়ী সম্পদের যোগফল পেলাম 2,10,000 টাকা। এখন আমরা যদি এগুলোকে যোগ করি, 3,72,750 যোগ 2,10,000, দেন আমি পাবো 5,82,750 টাকা। এই 5,82,750 টাকায় কি আমরা বলতেছি মোট সম্পদ। ওকে, আমাদের অঙ্ক শেষ। আমরা যদি আরেকটু চেক করি আমাদের আর কোনো সমস্যা আছে কিনা, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের A to Z সব লেখা শেষ হয়ে গেছে। এইভাবে আসলে আমরা একটা প্রতিষ্ঠানের জন্য যেভাবে সৃজনশীল গুলো সলভ করতে বলা আছে এটা আমরা করতে পারি। তো আজকে পর্যন্তই, তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।